তোমাকে আমি অনেক ভালোবাসি আর আমার মেয়েটা তোমাকে পেয়ে অনেক খুশি। তোমাকে ছাড়া রাইসা কিছুই বুঝে না। আমি চাই দুজনে মিলে বাকিটা জীবনটা কাটিয়ে দিতে। একজন অফিসের কর্মচারী হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটা আমি পালন করছি। প্লিজ তুমি আমার এই জীবনে চলে দিস না। আমি মারিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, জোর করে তো আর কারো মন পাওয়া যায় না। আমি না হয় তোমাকে একতরফা ভালোবেসে যাব, তবে তোমাকে কখনো ভুলতে পারবো না। নিপা, তুমি এমন পাগলামি করো না। তুমি আমার থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। এই জীবনে তোমাকে না পেলে আমি অন্য কাউকে বিয়ে করব না। এখন তুমি আসতে পারো। যাওয়ার আগে একটু সত্যি কথা বলবে? তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর সাথে কি হয়েছে? সেটা আমি বলতে পারবো না। আব্বুর কাছে শুনেছি একটা সড়ক দুর্ঘটনা নাকি আমার স্বামী মারা যায়, শুধু আমি আর রাইসা বেঁচে যাই। কিন্তু আমার স্বামী কেমন দেখতে সেটা আমি জানি না। সড়ক দুর্ঘটনায় নাকি আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। এটা আব্বু আম্মু বলছে তোকে। ঠিক আছে, আমি তোমার আব্বুর সাথে কিছু কথা বলবো। এই বলে রাসেল নিপার রুম থেকে বেরিয়ে আসলো। নিপা রুমে বসে কান্না করতে। রাসেল নিপার রুম থেকে বেরিয়ে স্টেজের সামনে এসে বসকে বল, স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি একটু এই পাশে আসতেন। আসলে মারিয়ার সড়ক দুর্ঘটনার কথা শুনে রাসেলের কেমন যেন খটকা লাগে, তাই বসের কাছ থেকে সত্যিটা জানবে আসলে কি হয়েছে নিপার। বস আর রাসেল একটা রুমে আসলো। তখন বস রাসেলকে বল, স্যার আমি কিছু সত্যি ঘটনা জানতে চাই আপনার কাছে। আপনি আমাকে প্লিজ সত্যি করে বলবেন, নিপার সাথে তার স্বামীর কি হয়েছে? তোমার কাছে আজকে সত্যিটা লুকাবো না। আসলে একদিন আমি অফিস থেকে আসার সময় হঠাৎ নিপা আমার গাড়ি থেকে দৌড় দিয়ে এসে ধাক্কা খায়। আমি আর ড্রাইভার গাড়ি থেকে নামার আগে আরেকটা গাড়ি এসে নিপাকে ধাক্কা দেয়। নিপা ধাক্কা খেয়ে রাস্তার সাইডে পরে আমি আর ড্রাইভার নিপাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার বলে তাদের দ্বারা সম্ভব না নিপাকে বাঁচানোর। ডাক্তার বলেছে নিপাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারপর নিপাকে আমার ছেলে আকাশের সাথে কথা বলে জরুরিভাবে আমেরিকায় নিয়ে যায়। ওখানে নিপার অপারেশন হয়। নিপার অপারেশন হওয়ার পর জানতে পারি নিপার পেটে নাকি বাচ্চা আছে। নিপা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার চেহারা নষ্ট হয়ে যায় এবং নিপার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। রাখে আল্লাহ মারেকে। নিপার পেটের সন্তানের কিছুই হয়নি। নিপা জ্ঞান ফেরার পর থেকে জানি আমরাই তার আপনজন। নিপা সুস্থ হতে প্রায় 3 মাস লেগে গেছে। তারপর কয়েক মাস পর নিপার একটা মেয়ের সন্তান জন্ম নেয়। আস্তে আস্তে রাজা বড় হতে থাকে। তারপর দেখে নিপা আর আকাশ আমার আমেরিকার অফিস দেখাশোনা করে। আমি আর নিপার পরিবারকে খুঁজি নাই। কি করে খুঁজবো? নিপার তো চেহারা পরিবর্তন হয়ে গেছে। রাসেল বসের কথা শুনে মনে হচ্ছে নিপাই তার হারিয়ে যাওয়া মা। তখন রাসেল বসকে বল, আচ্ছা স্যার, এটা কত বছর আগের ঘটনা? আমার মারিয়া তো আমার কাছ থেকে প্রায় 5 বছর আগে হারিয়ে গেছে। এই 5 বছর এমনি হতে পারে, আমি তেমন হিসাব রাখি নাই। স্যার আমার মন বলছে নিপাই আমার মারিয়া, কারণ মারিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাকে ফোন দিয়ে বলেছে। কিন্তু হঠাৎ করে মারিয়ার কথা বন্ধ হয়ে যায় আর মারিয়া ওই সময় প্রেগনেন্ট ছিল। তাহলে আমি বলি কি, তুমি নিপাকে আস্তে আস্তে সবকিছু মনে করতে থাকো। হয়তো নিপাই তোমার মারিয়া হতে পারে। ঠিক আছে স্যার, তবে আমি নিপার শরীরটা একটু চেক করবো, তবে একটা মেয়েকে দিয়ে, কারণ মারিয়ার কিছু ফিজিক্যাল সাইন আছে যেটা আমি জানি। যদি নিপাই আমার মারিয়া হয় তাহলে ওকে বিয়ে করে আমি সবকিছু মনে করাতে থাকবো স্যার, প্লিজ। ঠিক আছে, আমি একটা মেয়েকে সাথে করে তোমাকে নিপার রুমে পাঠাচ্ছি, তুমি আমার সাথে আসো। এই কথা বলে বস এবং রাসেল রুম থেকে বেরিয়ে আসলো। রুম থেকে বেরিয়ে এসে বস সবাইকে বল, আপনারা সবাই খাওয়া দাওয়া করে নেন, আমি কিছুক্ষণ পর আপনাদের সবাইকে বিদায় দেব। আর বিথি, তুমি আমাদের সাথে একটু আসো তো। বিথি হচ্ছে বসের বড় মেয়েটা। বিথি নিপার থেকে বয়স একটু ছোট। তো যাই হোক, বস বিথি এবং রাসেল নিপার রুমে গেল। নিপার রুমে গিয়ে বস নিপাকে বল, নিপা, বিথি তোর শরীরে কিছু জায়গা চেক করবে, তুই মানা করিস না, আমি রুমের বাইরে আছি। এই কথা বলে বস নিপার রুম থেকে বেরিয়ে গেল। এরপর রাসেল বল, বিথি, আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। তোমাকে আমি যে জায়গায় বলবো দেখতে, তুমি সেই জায়গা দেখে আমাকে জানাবে। ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে বলুন, আমি দেখছি। তুমি নিপার 3টা জায়গা দেখো তো। প্রথম হচ্ছে তার নাভির এক পাশে উপরে দেখো একটা তিল আছে কিনা। তারপর তার পিঠে দেখো একটা জন্মদাগ আছে কিনা। এরপর দেখবে তার ঘাড়ে তার চুলের পেছনে 2টো তিল একসাথে আছে কিনা। এগুলো দেখে আমাকে জানাও। রাসেলের কথা শুনে নিপা তো কোনো কথাই বলছে না। নিপা শুধু নীরব হয়ে দাঁড়িয়ে আছে। বিথি রাসেলের কথা শুনে নিপার জায়গায় এগুলো দেখতে লাগলো। বিথি রাসেলের কথা মতো 3টে জায়গায় দেখে পুরো অবাক হয়ে গেল। বিথি রাসেলকে বলল, ভাইয়া, আপনি যেখানে যেখানে বলছেন দেখতে, আমি দেখেছি এবং আপনার কথার সাথে সবকিছু মিলেও গেছে।
নিপার পেটে একটা জন্মদাগ আছে, বুকের উপর 2টা তিল একসাথেই আছে, আর নাভির উপরও একটা তিল আছে। বিধির কথা শুনে রাসেল সাথে সাথে নিবাকে জড়িয়ে ধরে কান্না করতে। মারিয়া, মারিয়া তুমি বেঁচে আছো। আজ 5টা বছর তোমার অপেক্ষায় ছিলাম। তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি। আমি আর তোমাকে হারাতে দিব না। এইটা তুমি কি বলছো রাসেল? আমি তো নিপা। তুমি কি করে বুঝলে আমি তোমার মারিয়া? তোমার আব্বু আমাকে সবকিছু খুলে বলেছে। 5 বছর আগে তুমি বসের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো। এরপর বসের সব কথা খুলে বললাম। নিপা রাসেলের কথা শুনে বসকে ডাক দিল। বস রুমে আসার পর নিপা বসকে বলল, আব্বু, রাসেল যেগুলো বললো সব কি সত্যি? হরে মা, রাসেল তোকে যে কথা বলেছে সবকিছু সত্যি। তুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিস, তাই তুই রাসেলকে চিনতে পারিস না। তাহলে আমার আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু আম্মু গ্রামে আছে। তুমি হারিয়ে যাওয়ার কথা শুনে পাগলের মতো হয়ে গেছে। এখন তোমাকে দেখলে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমার তো কিছুই মনে পড়ছে না। আমার মাথা প্রচুর ব্যথা করছে। আমাকে একটু একা থাকতে দাও। মারিয়ার কথা শুনে সবাই মারিয়ার রুমে বেরিয়ে আসে। রাসেল মারিয়ার রুম থেকে বেরিয়ে রাইসাকে জড়িয়ে ধরে পুরো মুখে চুমু খেতে লাগলো। এর ফাঁকে বস সবাইকে বাসায় ছেড়ে যেতে বলল, আর 1 সপ্তাহ অফিস বন্ধ দিল। রাসেল রাইসাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমাকে একটাবার আব্বু বলে ডাকো। আমি তোমার বাবা। তুমি কি বলছো চাচ্ছু? আমার আব্বু তো নেই, আমি তোমাকে আব্বু বলবো কেন? না 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 ভাই, তোমার চাচ্ছি তোমার আব্বু। কি সত্যি বলছো? তুমি আমার আব্বু? আব্বু, তুমি এতদিন কোথায় ছিলে? আম্মু, আব্বু তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাদের কোথাও পাইনি। ঠিক আছে আব্বু, তুমি আর কান্না করো না। এখন থেকে আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। না আম্মু, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। সারা জীবন বুকে আগলে রাখবো। ঠিক আছে, তাহলে আমাকে এখন শক্ত করে জড়িয়ে ধরো। রাসেল রাইসের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে। এ যেন হারানো মানে পেয়েছে রাসেল। বস পাশে দাঁড়িয়ে কান্না করছে এবং ওনার স্ত্রী। এটা দুঃখের কান নয়, খুশির কান, সুখের কান। রাতে ঘুমানোর সময় রাসেল আর রাইসা মারিয়ার রুমে গেল। মারিয়া বিছানায় বসে কি জানি চিন্তা করছে। রাসেল আর রাইসাকে দেখে বলে উঠল, কি ব্যাপার রাসেল, তুমি আমার রুমে কেন? আর তুমি বাসায় যাওনি? বারে, আমার বউ এবং মেয়েকে এত বছর পর খুঁজে পেয়েছি, তাদের ছেড়ে আমি বাসায় যাই কি করে? বিশ্বাস করো রাসেল, আমি এখনো কিচ্ছু মনে করতে পারছি না। তোমার কথাগুলো বারবার ভাবতেছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। সমস্যা নেই মারিয়া, যতদিন তুমি সবকিছু মনে করতে না পারবে ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। ইউ ক্যান বিলিভ মি। আমি জানি তুমি আমার সাথে কিছু করবে না। তোমাকে আমি ভালো করে চিনি। আমার সব কিছু মনে না করা পর্যন্ত আমাকে টাচ করো না। ওকে, সমস্যা নেই। আর তোমার আব্বু আম্মুকে কালকে ঢাকায় আসতে বলছি। আর আমার তো আব্বু আম্মু নেই, সেটা তোমাকে আগেই বলেছি। যদি আমার সব কিছু মনে নাও পড়ে, তারপরও আমি তোমাকে আপন করে নিব। তবে আমাকে কিছুদিন সময় দাও। তোমার কথার সাথে তো আমার শরীরের গঠন সবকিছু মিলে গেছে। আমি বিশ্বাস করছি আমি তোমার মারিয়া। তবে আমাকে কিছুদিন সময় দাও, দেখি আমি সবকিছু মনে করতে পারি কিনা। তোমাদের কথা এবার বন্ধ করো। আমি আজকে থেকে আব্বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। বাবা, আব্বুকে পেয়ে আম্মুর কথা ভুলে গেলে? আব্বুকে তো আজ অনেকদিন পর পেয়েছি, তাই এখন আব্বুর কোলে ঘুমাবো, পরে তোমার কোলে ঘুমাবো। আব্বু, তুমি বিছানায় ওঠো, আমি তোমাদের দুজনের মাঝখানে ঘুমাবো। এরপর রাসেল বিছানায় উঠে এক পাশে শুয়ে পড়ল। রাইসা রাসেলকে জড়িয়ে ধরল। মারিয়াও শুয়ে পড়ল। পরের দিন সকালে রাসেল ঘুম থেকে উঠে নিজের চোখে যেটা দেখলো সেটা দেখে রাসেল একটা মুচকি হাসি দিল। রাসেল ঘুম থেকে উঠে দেখে মারিয়া রাসেলকে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসা অনপাশে শুয়ে আছে। যেই রাসেল শোয়া থেকে উঠতে যাবে তখন মারিয়ার ঘুমটা ভেঙে গেল। মারিয়া চোখ খুলে দেখে রাসেলকে জড়িয়ে ধরে আছে সে। মারিয়া সাথে সাথে রাসেলকে ছেড়ে দিল। মারিয়া পুরো লজ্জায় লাল হয়ে গেছে। রাসেল কোনো কথা না বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। রাসেল ফ্রেশ হয়ে এসে দেখে মারিয়া বসে বসে কি যেন ভাবছে। তখন রাসেল মারিয়াকে বলল, কি ব্যাপার মারিয়া, তুমি বসে বসে কি ভাবছো? ফ্রেশ হবে না? কিছু না, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এ বলে মারিয়া ওয়াশরুমে চলে গেল। রাসেল দাঁড়িয়ে না থেকে বিছানায় বসে রাইসের কপালে একটা চুমু খেল। সাথে সাথেই রাইসের ঘুমটা ভেঙে গেল। তখন রাইসের ঘুম থেকে উঠে রাসেলকে বলল, আব্বু, আম্মু কোথায়? আর তোমরা কখন ঘুম থেকে উঠলে? আমাকে ডাক দাওনি কেন? মামুনি, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। তুমি বসো, তোমার আম্মু ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা সবাই একসাথে নাস্তা করবো। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পর মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রাসেল মারিয়ার দিকে তাকিয়ে আছে। রাসেল মারিয়ার ভেজা মুখটার দিকে দেখে তাকিয়ে আছে। তখন মারিয়া রাসেলকে বলল, কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার ভেজা মুখটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই তাকিয়ে আছি। হয়েছে, আর তাকাতে হবে না। রাইসা মামুনি, তুমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসো, আমরা
সবাই একসাথে নিচে যাব। রাইসা ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে গেল। রাইসা ফ্রেশ হয়ে আসার পর রাসেল এবং মারিয়া একসাথে নিচে নেমে আসলো। রাসেল আর মারিয়ার মাঝখানে রাইসা একটা চেয়ারে বসলো। আন্টি সবাইকে নাস্তা দিল। রাসেল রাইসাকে নিজেতে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ রাসেল বলে উঠলো, আঙ্কেল আমি কিছুক্ষণ পর মারিয়া এবং রাইসাকে নিয়ে গ্রামে যাব। মারিয়াকে তার আব্বু আম্মুর কাছে নিয়ে যাব। ঠিক আছে যেও, তবে সাবধানে যাবে। মারিয়া কিন্তু এখন তার আব্বু আম্মুকে চিনতে পারবে না, তুমি ওনাদের টেনশন করতে বলবে না। আর ওনারা মারিয়াকে দেখলে চিনতে পারবে না, ওনাদের বলবে আল্লাহ একদিন ঠিকই মারিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে দেবে। ওকে আন্টি, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমি ওনাদের সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে, নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়ো। ড্রাইভার তোমাদের সাথে যাবে নাকি তোমরা যেতে পারবে? আঙ্কেল ড্রাইভার যাওয়া লাগবে না, আমি নিজে ড্রাইভ করবো। রাসেলের কথা শুনে আঙ্কেল আন্টি এর কোনো কথা বলো না, কিন্তু মারিয়া কি জানি চিন্তা করছে। তখন রাসেল মারিয়াকে বলবো, কি হলো মারিয়া, তুমি কি চিন্তা করছো? আমার সাথে যাবে না তোমার আব্বু আম্মুর কাছে? আমি অতীত মনে করার চেষ্টা করছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। আর আমি অবশ্যই আব্বু আম্মুর কাছে যাব। ঠিক আছে, তাহলে নাস্তা খেয়ে রেডি হয়ে না, আমরা কিছুক্ষণ পর গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। মারিয়া ঠিক আছে বলে হালকা নাস্তা করে রুমে চলে গেল। রাসেল রাইসাকে এবং নিজেও নাস্তা করে রুমে চলে আসলো। রাসেল রুমে এসে দেখে মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মারিয়ার পেটের উপর কাপড় নেই, সাদা ধবধবে দেহটা। রাসেলের ইচ্ছে করছে মারিয়ার পেটের উপর হাত বুলিয়ে দিতে, কিন্তু রাসেল মারিয়ার অনুভূতি ছাড়া তাকে টাচ করবে। রাসেল দাঁড়িয়ে না থেকে মারিয়াকে বলল, মারিয়া তুমি রেডি হয়ে রাইসাকে রেডি করে দিও, আমি আমার বাসায় যাচ্ছি, এখানে তো আমার কোনো জামা কাপড় নেই। তোমাকে এখন বাসায় যেতে হবে না, আলমারিতে আকাশের জন্য 2 চেক জামা কিনে রেখেছি, ওখান থেকে তুমি এক সেট পরে নাও, আকাশ লম্বাতে তোমার মতো হবে। রাসেল ঠিক আছে বলে আলমারি থেকে এক সেট জামা নিয়ে অন্য একটা রুমে গেল। তারপর রাসেল রেডি হয়ে মারিয়ার রুমে আসলো। রাসেল রুমে এসে দেখে মারিয়া নীল রঙের একটা শাড়ি পরেছে। মারিয়াকে দেখতে অনেক সুন্দর আর কিউট লাগছে। রাসেল এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। তখন মারিয়া রাসেলকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? চোখ নষ্ট হয়ে যাবে। তোমাকে কিন্তু নীল রঙের শাড়িতে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে তো। রাসেল এতটুকু বলে থেমে গেল। তখন মারিয়া রাসেলকে বলল, কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? তোমার কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো? না তেমন কিছু না, তোমরা চলো, এমনি যেতে যেতে বিকেল হয়ে যাবে, নিচে গিয়ে আঙ্কেল আন্টিকে বলে দাও। ওরা তোমার আঙ্কেল আন্টি হতে পারে, কিন্তু আমার কাছে ওনারা বাবা মা, আমি সব সময় ওনাদের আব্বু আম্মু বলে ডাকবো। ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমার যা ইচ্ছে ডাকো, এখন চলো। মারিয়ার কোনো কথা না বলে রাইসাকে কোলে নিয়ে নিচে নেমে আসলো। রাসেল ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। আব্বু আম্মু আমরা আসি, আমাদের জন্য দোয়া করো। সাবধানে যাস, আমাদের দোয়া সব সময় তোদের সাথে আছে। তোর আব্বু আম্মুকে নিয়ে চলে আসিস আমাদের এখানে, তোকে এবং রাইসাকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? আমি আমার আব্বু আম্মুকে নিয়ে সোজা তোমাদের বাসায় চলে আসবো। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়লো। রাসেল গাড়ি ড্রাইভ করতেছে, মারিয়া রাইসাকে কোলে নিয়ে বসে আছে। হঠাৎ মারিয়া রাসেলকে বলল, একটু গাড়ি থামাও তো, আমি দোকান থেকে রাইসার জন্য এবং আমার জন্য পানি নিয়ে আসি। রাসেল গাড়ি এক সাইড করলো। তারপর রাসেল বলে উঠলো, তোমরা গাড়িতে বসো, আমি চকলেট আর বানিয়ে নিয়ে আসছি। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। মারিয়া রাসেলকে আর কোনো কথা বলতে না দিয়ে গাড়ি থেকে নেমে একটা দোকানে গেল। মারিয়া চকলেট আর পানি নিয়ে আসতে একটা গাড়ি এসে মারিয়াকে ধাক্কা দিল। মারিয়া গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে একটা পিলারের সাথে মাথা বাড়ি লাগলো। রাসেল গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে দৌড়ে গিয়ে মারিয়ার কাছে গেল। মারিয়ার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। মারিয়ার এই অবস্থা দেখে রাসেল কান্না করতে লাগলো। রাইসাও গাড়ি থেকে নেমে মারিয়ার কাছে আসলো। রাইসা কান্না করতে লাগলো। রাসেল তাড়াতাড়ি করে মারিয়াকে কোলে নিয়ে গাড়িতে তুললো। রাইসা মারিয়ার পাশে বসে কান্না করতে লাগলো। রাসেল গাড়ি তাড়াতাড়ি করে চালিয়ে একটা হসপিটালে চলে আসলো, হসপিটালে নিয়ে আসলো। রাসেল মারিয়াকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকলো। নার্স এসে রাসেলের কাছ থেকে মারিয়াকে একটা ক্যাবিনের ভিতরে নিয়ে গেল। রাইসা রাসেলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন রাইসা রাসেলকে বলল, আব্বু আমার আম্মুর কিছু হবে না তো? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না, বলো না আব্বু, আমার আম্মু বাঁচবে তো? কান্না করে না রাইসা, তোমার আম্মুর কিচ্ছু হবে না, তোমার আম্মু সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় আব্বু। রাসেল মোবাইল বের করে আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলল।
তারপর মারিয়ার আব্বু আম্মুকে ফোন দিয়ে ঢাকায় আসতে বলল। মারিয়ার আব্বু আম্মু জানতে চেয়েছে কেন ঢাকায় আসতে এবং হসপিটালে কেন যেতে, কিন্তু রাসেল তাদের সত্যিটা বলেনি। আগেও রাসেল মারিয়ার আব্বুকে বলেনি। রাসেল চেয়েছিল মারিয়ার আব্বু আম্মু সারপ্রাইজ দিতে, কিন্তু রাস্তায় এত বড় দুর্ঘটনা ঘটবে রাসেল সেটা কখনো ভাবতে পারেনি। তো যাই হোক, প্রায় 30 মিনিট পর আঙ্কেল আন্টি হসপিটালে চলে আসলো। তারা এসে রাসেলকে বলল, রাসেল, আমার মেয়ের কি হয়েছে? ও ঠিক আছে তো? আঙ্কেল, আমি এখনো কিছু বলতে পারছি না। ডাক্তার এখনো কেবিন থেকে বেরিয়ে আসে না। আর মারিয়া রাস্তায় একটা দোকান থেকে চকলেট আর পানি আসতে হঠাৎ একটা গাড়ি এসে মারিয়াকে ধাক্কা মারে। তারপর সবকিছু খুলে বললাম। আমার মেয়ের কিছু হলে আমি পাগল হয়ে যাব। আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিও। কিছুক্ষণ পর একজন ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসলো। রাসেল দৌড় দিয়ে ডক্টরের সামনে গিয়ে বলল, ডাক্তার, আমার মারিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? বাঁচবে তো? দেখুন, আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করেছি। এখন বাঁচা মরা আল্লাহর হাতে। রোগীকে দেখে বোঝা যাচ্ছে আগেও সে মাথায় আঘাত পেয়েছে। এই নিয়ে 2 বার মাথায় আঘাত পেয়েছে। যদি 24 ঘন্টার ভিতরে রোগীর জ্ঞান ফিরে না আসে তাহলে আমাদের কিছুই করার নেই। এখন শুধু আল্লাহই পারে রোগীকে বাঁচাতে। এই বলে ডক্টর চলে গেল। রাসেল ডাক্তারের কথা শুনে নিচে বসে পড়ল। রাসেলের যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। দেখতে দেখতে আরো 6টা ঘন্টা কেটে গেছে। রাইসা তার নানা নানির কোলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। রাসেল মারিয়ার ক্যাবিনের ভিতরে এক কোণায় নামাজের বিছানায় বিছিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলছে, আল্লাহ, তুমি আমার মারিয়াকে আমার কাছে ফিরিয়ে দাও। 5টা বছর পর ওকে খুঁজে পেয়েছি, তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি ওকে নিয়ে যাও তাহলে আমাকেও সাথে নিয়ে যাও প্লিজ। এভাবে আরো কিছুক্ষণ মোনাজাত করে ঘুমিয়ে পড়ল। রাসেল রাতে মোবাইল চার্জ দিতে মনে ছিল না, তাই রাসেলের মোবাইলটা বন্ধ হয়ে আছে। দেখতে দেখতে আরো 6টা ঘন্টা চলে গেল। মারিয়ার জ্ঞান এখনো ফেরেনি। এখনো পর্যন্ত কেউ কিছু মুখে দেয়নি। সকালে ভোরে যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে ঠিক তখনই মারিয়ার জ্ঞান ফিরে এসছে। মারিয়া আস্তে আস্তে চোখ খুললো। মারিয়া চোখ খুলে দেখে সে একটা হসপিটালের ক্যাবিনে শুয়ে আছে। হঠাৎ মারিয়ার পানির পিপাসা পেয়েছে। মারিয়া হাত দিয়ে তার বিছানার পাশে টেবিল থেকে পানি গ্লাস নিতে গেলে গ্লাসটা নিচে পড়ে যায়। গ্লাস নিচে পড়ার সাথে সাথে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল মারিয়ার দিকে তাকিয়ে দেখে মারিয়ার জ্ঞান ফিরেছে। রাসেল নামাজের বিছানা থেকে উঠে তাড়াতাড়ি মারিয়ার পাশে গিয়ে বসলো। তখন রাসেল মারিয়াকে বলল, মারিয়া, তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে 24 ঘন্টার ভিতরে তোমার জ্ঞান ফিরে না আসলে তাদের আর কিছুই করার নেই। আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। রাসেল তাড়াতাড়ি করে মারিয়াকে 1 গ্লাস পানি দিল। মারিয়া পানি খেয়ে রাসেলকে বলল, এবার বলো, তুমি এখানে কেন? আর আমার মাথায় কি হয়েছে? তুমি রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে একটা পিলারের সাথে বাড়ি লাগে। তারপর তোমাকে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। আমি তো কিছুই মনে করতে পারছি না। আমাকে একটু তোমার কোলে নাও, আমার মাথা প্রচুর ব্যথা করছে। রাসেল আর কোনো কথা না বলে মারিয়ার মাথাটা রাসেলের বুকে নিয়ে শুয়ে পড়ল। আঙ্কেল আন্টি এবং রাইসাকে রাতে রাসেল বাসায় পাঠিয়ে দিয়েছে। তারা সকালবেলা হসপিটালে এসে দেখে মারিয়া রাসেলের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতে রাসেলের মোবাইল বন্ধ থাকার কারণে ফোন দিয়ে বলতে পারেনি। আঙ্কেল আন্টি এবং রাইসা মারিয়ার জ্ঞান ফিরেছে দেখে খুশিতে চোখের পানি ফেলছে। মারিয়ার ঘুম ভেঙে যাওয়ার পর দেখে সে রাসেলের বুকে ঘুমিয়ে আছে। মারিয়া একটু নড়ে ওঠার সাথে সাথে রাসেলের ঘুমটা ভেঙে যায়। রাইসা দৌড় দিয়ে মারিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখন মারিয়া এমন কিছু বলবে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। রাইসা দৌড় দিয়ে মারিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখন মারিয়া এমন কিছু বলবে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। আই মেয়ে, তুমি কে? আর আমাকে আম্মু বলে ডাকছো কেন? এটা তুমি কি বলছো আম্মু? আমি তোমার মেয়ে রাইসা। তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তোমাকে চিনতে পারছি না। আমার তো কোনো ছেলে মেয়ে নেই। রাসেল, তুমি কিছু বলছো না কেন? এই মেয়েটা কে? মারিয়া, রাইসা ঠিক কথা বলেছে। ও তোমার মেয়ে রাইসা। তুমি 5 বছর স্মৃতিশক্তি হারিয়েছিলে, তাই তোমার 5 বছরের অতীত কিছু মনে নেই। এটা তুমি কি বলছো রাসেল? রাইসা আমার মেয়ে, আমাকে একটু সবকিছু খুলে বলবে? আঙ্কেল রাসেলকে কিছু বলতে না দিয়ে তিনি বলে উঠলেন, আমি সবকিছু খুলে বলছি। মারিয়াকে সবকিছু খুলে বললাম। তোর জ্ঞান ফিরে আসার পর তুই আমাদের কাউকে চিনতে পারিস নাই। ডাক্তার বলেছে তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপর থেকে তুই আমাদের আব্বু আম্মু বলে ডাকতি। এর কয়েকটা মাস পরই রাইসা দুনিয়ায় আসে। আজকে রাসেল তোকে নিয়ে তোর আব্বু আম্মুর কাছে যেতেছিল। হঠাৎ রাস্তায় একটা গাড়ি তোকে ধাক্কা মারে আর তুই 5 বছর সবকিছু ভুলে যাস। আমি তো কিছুই মনে করতে পারছি না। আর আমার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ি, তারা কোথায়? আব্বু আম্মু 1 বছর আগে মারা যায় অসুস্থ হয়ে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হলো না। নিজেদের বাড়ি ছাড়া সবকিছু বিক্রি করে চিকিৎসা করিয়েছি। আর তোমার আব্বু আম্মু তোমাকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছে। আমি গতকাল তাদের ফোন করে দিয়ে আসতে বলছি। এটা তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু বেঁচে নেই, তারা মারা গেছে?
মারিয়া এই কথা বলে রাইসাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তখন রাসেল বল, থাক মারিয়া, তুমি কান্না করো না, এখন আব্বু আমার জন্য দোয়া করো, আমি তোমার আব্বু আমাকে ফোন দিচ্ছি। এই বলে রাসেল মোবাইল হাতে নিয়ে দেখে মোবাইলে চার্জ নেই, তাই বন্ধ হয়ে আছে। তখন রাসেল আঙ্কেলকে বল, আঙ্কেল আপনার মোবাইলটা দিন তো, আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ফোন দিব। আঙ্কেল রাসেলকে মোবাইল দিল। রাসেলের নম্বর মুখস্থ ছিল। রাসেল নম্বর মোবাইলে তুলে ফোন দিল। তখন ওপাশ থেকে মারিয়ার আব্বু ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আব্বু, আমি রাসেল বলছি, আপনারা এখন কোথায় আছেন? আরে রাসেল, তুমি? আমরা তো হাসপাতালের সামনে থেকে ঘুরে চলে আসছি, এখন আমার এক বন্ধুর বাসায় আছি। তোমার মোবাইলে অনেক ফোন দিয়েছি, কিন্তু ফোন বন্ধ বলছে। আসলে আব্বু আমার মোবাইলে চার্জ নিতে বন্ধ হয়ে গেছে, আমি একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনি আম্মুকে নিয়ে সেখানে চলে আসুন। রাসেলের শ্বশুর ঠিক আছে বলে ফোন রেখে দিল। রাসেল আঙ্কেলের বাসার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। তখন রাসেল মারিয়াকে বলল, আচ্ছা মারিয়া, 5 বছর আগে হঠাৎ তুমি আমাকে না বলে বাইরে আসলে কেন? আর তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমার এখন মাথা ব্যথা করছে, আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আগে বাসায় যাই, তারপর তোমাকে সবকিছু খুলে বলবো। এখানে একটা কাহিনী আছে, হয়তো সেটা শোনার পর তুমি আমার সাথে রাগ করবে, কিন্তু তারপরেও তোমাকে সবকিছু খুলে বলবো। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি তারা কি বলে। তোমাকে কখন বাসায় নিয়ে যাব? আর আঙ্কেল আন্টি আপনারা বাসায় চলে যান, মারিয়ার আব্বু আম্মু আসবে বাসায়, আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখি মারিয়াকে কখন নিয়ে যাওয়া যাবে। আঙ্কেল আরে ঠিক আছে বলে ক্যাবিন থেকে বেরিয়ে আসলো। এতক্ষণ রাইসা মারিয়াকে জড়িয়ে নিয়ে গেছে। মারিয়া শুয়ে রাইসের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। রাসেল ক্যাবিন থেকে বেরিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর বলেছে মারিয়াকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া যাবে, তবে মারিয়াকে বেশি উত্তেজিত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। দেখতে দেখতে রাসেল এখন মারিয়া বাসায় যাচ্ছে। রাইসা মারিয়ার কোলে বসে আছে। মারিয়া বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। মারিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। তখন রাইসা বল, আম্মু, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাবে না? তোমার আব্বু গাড়ি পার্ক করে আসুক, সবাই একসাথে ভেতরে যাব। রাইসেল গাড়ি পার্কিং করে আসার মারিয়া সহ রাসেল দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে সবাই ভিতরে গেল। মারিয়া ভিতরে ঢুকে তার আব্বু আম্মুকে দেখে জড়িয়ে ধরে কান্না। তখন মারিয়ার আম্মু, কে তুমি মা? আর আমাকে আম্মু বলে জড়িয়ে ধরে কান্না করছো কেন? আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মারিয়া। কি বলছো তুমি? আমার মেয়ে দেখতে তো এরকম না। রাসেল, আম্মু আমাকে চিনতে পারছে না কেন? আব্বু, তুমিও কি আম্মুর মতো আমাকে চিনতে পারছো না? ঠিকই বলছো, আমিও তোমাকে চিনতে পারছি না। এবার রাসেল সবাইকে, মারিয়া, তোমার আব্বু আম্মু তোমাকে চিনবে কেমন করে? তোমার তো আগের চেহারা এখন নেই, তুমি আমার মোবাইলের ছবি দেখো। এবারে রাসেল মারিয়াকে মোবাইলের ক্যামেরা চালু করিয়েছে। মারিয়া মোবাইলের দিকে তাকিয়ে একটা চিৎকার দিও, আমার চেহারা এরকম কেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমার চেহারা নষ্ট হয়ে যায়, আমেরিকার ডাক্তার অপারেশন করে অনেক কষ্টে ঠিক করে, তবে আগের চেহারা ফিরিয়ে আনা তাদের সম্ভব হয়নি। আর আব্বু আম্মু তোমাদের মেয়ে মারিয়া। রাসেলের কথা শুনে মারিয়ার আব্বু মারিয়াকে জড়িয়ে ধরে কাঁদা করে। এটা কষ্টের কারণ, সুখের কারণ। 5 বছর পর হারানো মেয়েকে ফিরে পেয়েছে। মারিয়া সবাইকে অ্যাক্সিডেন্টের কথা সব, তারপর সবার সাথে খাবার খেয়ে রুমে চলে। মারিয়া রুমে এসে দেখে মারিয়া রাইসের ছবি ওয়ালে, রাইসের ছোটবেলার ছবিও আছে। মারিয়া বাসায় আসার পর তার রুমে যেতে পারেনি। মারিয়া তার আব্বু আম্মুর সাথে ছিল। হঠাৎ রাইসা বলে উঠলো, আম্মু দেখছো আমার ছোটবেলার ছবি? তুমি আমাকে খাইয়ে দিছো, ঘুম পাড়িয়ে দিছো, গোসল করিয়ে দিছো। হ্যাঁ মামুনি, আমার বিশ্বাস হয়েছে তুই আমার মেয়ে, আমি তোকে কখনো ছেড়ে যাব না। তাহলে এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আর গল্প করো, তাহলে দেখবে আমার ঘুম চলে আসবে। তুমি আগে আমাকে এভাবে ঘুম পাড়িয়ে দিতে। আমার মেয়েটা এখন আমাকে সবকিছু শিখিয়ে দেবে। এদিকে আসো, আম্মু তোমাকে ঘুম পাড়িয়ে দেই। রাইসা মারিয়ার বুকে শুয়ে পড়ল। মারিয়া রাইসাকে গল্প বলছে। কিছুক্ষণের মধ্যে রাইসার ঘুম চলে আসে। রাসেল রুমে ঢুকে দরজা বন্ধ, হাতে একটু কফি নিয়ে আসে। রাসেলকে রুমে ঢুকতে দেখে মারিয়া বলল, কি ব্যাপার, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি নিচে ছিলাম, আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ কথা বলছি, চলো দুজন বেলকনি থেকে কফি খেতে খেতে কথা বলি। মারিয়া ঠিক আছে বলে রাইসাকে গায়ে একটা চাদর রাসেলের সাথে ব্যালকনিতে গেল। তখন চেয়ারে বসার পর রাসেল বলল, এবার আসল ঘটনা খুলে বলো। তুমি তো বলছো আমাকে সবকিছু খুলে বলবে, শুনে আমি রাগও করতে পারি। বলবো। এই কথাগুলো আমি আব্বু আম্মু এবং আঙ্কেল আন্টিকে বলি নাই, শুধু কথাগুলো তোমাকে বলবো। ঠিক আছে বলো। অ্যাক্সিডেন্ট হওয়ার 1 মাস আগে আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। তখন আমি ফোন রিসিভ করার পর ওই পাশ থেকে একটা ছেলে বলল, হাই জানো, কেমন আছো? তোমার শরীরে কি অবস্থা? তুমি দেখতে অনেক সুন্দর, আর তুমি আমার বউ হবে। আপনি কে? আমাকে জানো বলছেন কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আপনাকে বিয়ে করব কেন? আপনি কি আমাকে চেনেন? মিস মারিয়া,
তোমাকে আমি অনেক আগে থেকে চিনি। তোমার স্বামী একটা অফিসে জব করে আর তুমি বাসায় থাকো। সত্যি করে বলুন তো আপনি কে, কি চান আমার কাছে? আমি তোমাকে চাই তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার স্বামীকে ডিভোর্স দিতে বলিস? তোর ঘরে কি মা বোন নেই? মা বাবা ভাই বোন সবাই আছে, শুধু একটা বউ নাই, তাই তোমাকে আমার বউ বানাতে চাই। তুই রাত জেগে স্বপ্ন দেখে যাবি, কখনো আমি তোকে বিয়ে করব না। তাই নাকি? তুমি এখন আমাকে চেনো নাই? যদি তুই তোর স্বামীকে ভালোবেসে থাকিস তাহলে তাকে ছেড়ে দে, তা না হলে আমি তোর স্বামীকে মেরে ফেলবো। তোর স্বামী কিন্তু রাতে একা একা বাসায় ফিরে। প্লিজ তুমি আমার স্বামীকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করব। এই তো তুমি লাইনে আসছো। যদি তোর স্বামীকে আমার বিষয়ে জানাও তাহলে তোর স্বামীকে রাস্তায় মেরে ফেলে রাখবো, তোর স্বামী যেন কিছুই জানতে না পারে। ঠিক আছে, বলবো না। আমার পেটে তার সন্তান বড় হচ্ছে, আমি সন্তানকে বাবাহারা করতে চাই না। তাহলে এখন আমি তোকে যে সময় ফোন দিব সেই সময় আমার সাথে কথা বলবি। তোর স্বামী কেয়ার করবি না, তাকে সবসময় অবহেলা করে যাবি। এটা করলে তো সে আমাকে ভুল বুঝবে, আমাকে ছেড়ে চলে যাবে। তোকে যদি তোর স্বামী সত্যিই ভালোবেসে থাকে তাহলে কখনো তোকে ছেড়ে যাবে না। এখন বল আমার কথায় রাজি কিনা? ঠিক আছে, রাজি। এরপর মারিয়ার সাথে ছেলেটা আরো কিছু কথা বলে রেখে মারিয়া রাসেলকে অনেক ভালোবাসে, তাকে সে হারাতে চায় না। তাই মারিয়া কিছুদিন রাসেলের কেয়ার বলিয়েছে, সবসময় ওই ছেলেটার সাথে কথা বলে। মারিয়াকে ওই ছেলেটা বলেছে তার সাথে হেসে হেসে কথা বলতে। মারিয়ার কথা শুনে রাসেল বল, সবকিছু না আমি বুঝলাম, তুমি আমাকে একটা বার বলতা, আর বাইরে গেছো কেন? তোমাকে বলি নাই যদি ওই ছেলেটা তোমাকে মেরে ফেলে? যেদিন আমি অ্যাক্সিডেন্ট হই ওই দিন ছেলেটা আমাকে বলছে তার সাথে দেখা করতে। ওটা ছিল তার সাথে প্রথম দেখা করতে যাওয়া। আমাকে বলছে একটা পার্কে আসতে, আমি তোমাকে না জানিয়ে ওর সাথে দেখা করতে যাই। ওই ছেলেটা যে পার্কের কথা বলেছে, আমি পার্কের সামনে গিয়ে দেখি 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে। তখন আমি ওই ছেলেটাকে ফোন দিলাম, তখন 5-6টা ছেলের মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে এসে ফোন রিসিভ করলো। তখন আমি ছেলেটাকে দেখি, 5-6টা ছেলের মধ্যে থেকে একটা ছেলে জোরে বলে, কি রে নবী, তোর পাখিটা কোথায়? মন তো আর মানছে না। ওই ছেলের কথা শুনে নবী সাথে সাথে ফোনটা কেটে দেয়। তখন আমি বুঝতে পারি আজকে আমার সাথে কিছু একটা হবে। তাই পার্ক থেকে চলে আসার সময় নবী আমাকে দেখে ফেলে, তখন তারা আমার পিছু নেয়। আমি দৌড় দিয়ে তাদের থেকে পালিয়ে আসতেই গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। প্রথম ধাক্কাতেই মাথাটা ফেটে যায়। মোবাইল হাতের মুঠোয় ছিল, মোবাইল বের করে তোমাকে ফোন দেই। তোমার সাথে কথা শেষ হওয়ার আগে আরেকটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। তারপর আর কিছুই মনে নেই। তারপর কি হলো তুমি তো জানো। আচ্ছা, তুমি ওকে দেখলে চিনতে পারবে তো? অবশ্যই চিনবো, তার চেহারা আমার চোখের সামনে ভাসছে। ঠিক আছে, এখন ওসব কথা বাদ দাও, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাবে। এমনিতেই তুমি অসুস্থ। মারিয়া ঠিক আছে রাসেলের সাথে রুমে চলে আসে। রাসেল মারিয়াকে ওষুধ খাইয়ে দেয়। মারিয়া বিছানার এক পাশে, রাসেল অনুপাত মাঝখানে রাইসে শুয়ে আছে। দেখতে দেখতে আরো একটা মাস। রাসেল এখন একা অফিস দেখা। মারিয়া আঙ্কেল আন্টিকে আপন বলেই ডাকে, কারণ তাদের মারিয়াকে নিজের মেয়ের মতো ডাকছে। মারিয়া তাদের ছেড়ে 5 দিন। মারিয়া, রাইসা এবং রাসেল বাইরে ঘুরতে বের। একটা পার্কে বসে চারপাশে তাকিয়ে দেখতেছে। হঠাৎ মারিয়া একজনকে দেখে রাসেলকে বল, রাসেল, ওই যে নবী একটা মেয়ের সাথে বসে আছে। মারিয়ার কথা শুনে রাসেল নবীর দিকে দেখে। রাসেল নবীকে দেখে চিনতে ভুল, এই নবী ওই ছেলে যে আমাকে ডক্টরের দোকান থেকে অন্য দিয়েছে। তখন রাসেল মারিয়াকে বল, মারিয়া, আর ইউ শিওর ওই ছেলেটা তোমার সাথে এরকম করেছে? রাসেল, ওই সে নবী, আমি তাকে ভালো করে চিনছি। রাসেল এরকম কথা না বলে উঠে গিয়ে নবীকে মারতে লাগলো। নবীর নাক মুখ ফাটিয়ে ফেলছে। তখন রাসেল নবীকে বল, তুই আমার মারিয়ার সাথে এমন করেছিস কেন? আমার কাছ থেকে 5 বছর দূরে সরিয়ে রাখলি কেন? আসলে একদিন মার্কেটে আপনার বউকে দেখে আমার অনেক ভালো লাগে, তখন আপনাদের পিছু নিই আপনাদের বাসার সামনে অনেকদিন দাঁড়িয়েছিলাম আপনার মারিয়ার সাথে কথা বলার জন্য। কিন্তু মারিয়া একা বাসা থেকে বের হয় না, যে সময় বের হয় সে সময় আপনি তার সাথে থাকেন। একদিন সকালে আপনাকে ডাক্তারের দোকানে থেকে, তখন আপনি ঔষধ নিতে আসছিলেন। ডাক্তার আমাকে বলেছে আপনার ঔষধগুলো ফেক করে দিতে। তখন আমি অন্য ঔষধ দিয়ে দিই আর ঔষধে লিখে দিই রাতে খাওয়ার জন্য। আপনি আর কিছু না বলে ঔষধ নিয়ে যান। আমি মনে করছি রাতে আপনার বাসায় ঢুকে মারিয়ার সাথে দেহের চাহিদা পূরণ করব। কিন্তু আমার দোকান থেকে যেতে দেরি হয়ে যায়। আপনার বাসার সামনে আসার পর দেখি আপনি চলে এসেছেন। এরপর আর আসা হয়নি। আপনি রাতে যখন ঔষধ নিয়ে দোকানে গেছেন তখন আমি আর দোকানে যাই নাই। তারপর তুই আমার মারিয়ার নাম্বার জোগাড় করে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সাথে খারাপ কিছু করতে চাইছিস, কিন্তু সেটা তুই পারিস নাই।
এ বলে রাসেল নবীকে আবারও মারতে লাগলো। মারিয়া রাসেলকে টেনে নিয়ে আসে। তখন মারিয়া নবীকে বল, তোর কারণে আমি 5 বছর আমার স্বামীকে চিনতে পারি নাই। তোর কারণে 5 বছর ওর থেকে দূরে ছিলাম। তোকে আমি পুলিশে দেব। তোর কারণে আমার চেহারার পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ পুলিশ এসে মারিয়া বল, ওসি সাহেব, এই জানোয়ারকে ধরে নিয়ে যান। ও আমার সর্বনাশ করতে চেয়েছে। আমার স্বামীর কাছ থেকে 5 বছর দূরে রেখেছে। মারিয়ার কথা শুনে পুলিশ নবীকে ধরে। মারিয়া, রাসেল আর রাইসা তারা আর পার্কে না থেকে বাসায় ফিরে আসে। রাতে সবাই একসাথে খাবার খেয়ে আজকে রাইসা তার নানানির সাথে ঘুমায়। মারিয়া রাসেল রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বলে। তখন মারিয়া বলে, আজকে আমি অনেক খুশি, আজকে নবীকে তার শাস্তি দিতে পেরে। তাহলে এই খুশিতে তোমাকে আজকে অনেক আদর করবো। রাইসার জন্য একটা ভাই নিয়ে আসতে হবে না? তোমার মুখে দেখি কিছুই আটকায় না। তোমার পাঠক পাঠিকারা কিভাবে তাকিয়ে আছে সেটা তুমি দেখো না? ওমা, তারা তাকিয়ে থাকলে সমস্যা নেই, তারাও কিছুটা শিখবে হাউ টু ডু রোম্যান্স। এত শিখে লাভ নেই, তুমি গিয়ে লাইট বন্ধ করে আসো। রাসেল আর কিছুটা বলে লাইট বন্ধ করে দিয়ে মারিয়ার ঠোঁট নিজের আয়ত্তে। তারপর আস্তে আস্তে সতর্ক। বাকিটা আপনারা বুঝবেন। ধন্যবাদ সব। ও হ্যাঁ, এখন রাসেল আর মারিয়া অফিস দেখাশোনা। রাইসাকে একটা বাতাসে ভর্তি করিয়ে দিয়েছে। মারিয়ার আপন বাবা মা এবং রাসেল, মারিয়া, রাইসা তারা নতুন একটা বাসায় থাকে। আর নবীর 5 বছরের ছেড়ে দেওয়া হয়েছে। অফিসে মারিয়া বস হিসেবে কাজ করে আর রাসেল মারিয়াকে কাজে সাহায্য করে।